তোমার মতোই একজন, সে খুব ভালো করছে এবং তুমি আসলে খুব একটা ভালো করছো না। কোনো কারণ খুঁজে দেখেছো? আসলে কারণ দেখো না। মজার ব্যাপার হলো, যদি মনে করি যে ধরো এটা আমার একটা ইঞ্জিন, এবং এই ইঞ্জিন দিয়ে আমরা ধরো একদিনে 1 টন ধান থেকে চাল উৎপন্ন করা সম্ভব। এখন যে ইঞ্জিন চালায় সে যদি জানে যে ইঞ্জিন কখন ভালো কাজ করে, কখন হাই ভোল্টেজে থাকে, কখন ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে কম কাজ করে, তার দ্বারা কি ভালো কাজ করানো সম্ভব না? বেশি পোটেনশিয়াল। কারণ এই ইঞ্জিন কোনো কোনো সময় আছে সত্যিকার অর্থে 24 ঘন্টা দেওয়া থাকলেও মাত্র 2 ঘন্টা পিক আওয়ার আছে ওর, যে 2 ঘন্টায় কিন্তু 1 টন ধান থেকে চাল সে উৎপন্ন করতে পারে, খুব ক্ষমতার আছে। কিন্তু তুমি জানো না যে ক্ষমতাটা কখন, তাহলে তুমি সারাদিন তো ইঞ্জিনটাকে ব্যস্ত রাখবে নাকি? আর তুমি যদি জেনে ফেলো যে এই ইঞ্জিনটা এই স্পেসিফিক সময়ে সবচেয়ে বেশি ভালো কাজ করে, তাহলে ওই সময়টায় কাজ করিয়ে নিয়ে বাকি সময় ইঞ্জিনের পরিচর্যা হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো, তুমি বাইক চালাও, আর একজনও চালায়, কেউ একজন আছে যে প্রতিনিয়ত সেটার পরিচর্যা করে, যে মোবিলটা ঠিক আছে কিনা, কোথাও ধুলাবালি পড়লো কিনা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে কিনা, তেল ঠিক আছে কিনা, প্লাগ ঠিক আছে কিনা, হিজিবিজি অনেক কিছু। আর আরেকজন বাইক চালাচ্ছে, কোনো যত্নই নেই, 15 দিন 20 দিন এসে যত্নই নেই। তো এটার মতো সার্ভিস কি তোমারটা পাবে? কোনোভাবে পাওয়া সম্ভব? সত্যিকার অর্থে পুরো পৃথিবীতেই একটা সময় আমরা দেখতাম যে আমার বাবারা যখন ধান চাষ করতো, দাদারা, তখন 1 বিঘা জমিতে 5 থেকে 10 মণ ধান হতো। বাবারা যখন ধান চাষ করেছে তখন দেখতাম আমরা যে 15 থেকে 20 মণ ওই 1 বিঘা জমিতে। এখন বর্তমান সময়ে সেটা 20 থেকে 30 মণ বা তারও বেশি হচ্ছে। বায়োটেকনোলজির উৎকর্ষ সাধন, বিজ্ঞানীরা ওই বিভিন্ন ধরনের ওই ফর্মুলা একত্রিত করে পরপর সেটা মিক্সচার নতুন ধানের জাতের উদ্ভব করেছে, করে ডেভেলপ করেছে। ঠিক একই রকম করে মানুষের ক্ষেত্রেও বিজ্ঞানীরা চিন্তা করে দেখলো যে এটা যদি ইঞ্জিন হয় এবং এই ইঞ্জিনকে কাজে লাগিয়ে যদি কেউ একজন দারুণ করছে, একজন খারাপ করছে, তাহলে এই ইঞ্জিনের নিশ্চয়ই কোনো ইন্ডেক্স আছে যে ইঞ্জিন কখন ভালো কাজ করে, কখন খারাপ কাজ করে। এই জিনিসটা জেনে ফেলা গেলে তুমি এটা দিয়ে একটু বেশি কাজ করাতে পারবা না? এখন দেখো তোমাদের রুটিনটা আমি একটু এই জন্যই আমি চেক করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, এই ইঞ্জিন যেভাবে চলে, কিভাবে চলে জানো? এই ইঞ্জিন চলে একটা বায়োলজিক্যাল সেক্রেশনের কারণে। মানে এই ইঞ্জিন ভালো থাকবে না খারাপ থাকবে, মুড ভালো হবে না খারাপ হবে, একটা পড়া ভালো করে মাথার মধ্যে সঙ্গে সঙ্গে ঢুকবে কি ঢুকবে না, এগুলো ডিপেন্ড করে বায়োলজিক্যাল সেক্রেশন। কেমন? ধরো কখনো তেঁতুল খেয়েছো? কাঁচা তেঁতুল একটু কামড়িয়ে মনে করে একটু লবণ দিয়ে কসকস করে কামড়িয়ে লবণ দিয়ে খাইলা কাঁচা তেঁতুল। এই কেউ ঢুক গেল না? ঢুক গেছো কেন? দেখেছো, আমি এই 4-5 সেকেন্ড কথা বললাম, কি হলো? এই কথাটা তুমি শুনলা, মানে তোমার অডিটরি নার্ভ শুনলো, রিসিভ করলো, পাঠালো কোথায়? মাস্টার গ্ল্যান্ড, মস্তিষ্কে। মস্তিষ্কের মাস্টার গ্ল্যান্ডটা কি? পিটুইটরি। এই পিটুইটরি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে কি করলো? ইনস্ট্রাকশন করলো। সেটা আবার স্যালাইভারি গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন করলো, স্যালাইভা সেক্রেশন হলো, জিহ্বা ভিজে গেল। এই যে এত অল্প সময়ের মধ্যে কত মেকানিজম দেখেছো? আচ্ছা বলি, তোমরা কখনো ব্যাড নিউজ শুনেছো? যখন হঠাৎ করে খুব বড় একটা ব্যাড নিউজ শোনো, কেমন শরীরটা নিস্তেজ হয়ে পড়ে না? দেখেছো? সেক্রেশন। আবার কখনো এরকম যে তোমার কেউ ক্রিটিসাইজ করছে, তোমার নামে সমালোচনা করছে, কেমন হয়? ধরে মার দিয়ে একটা হয় না? দেখছো তোমার মাসলে পাওয়ার চলে এসছে। হ্যাঁ, কখনো যদি অ্যাক্সিডেন্ট করে থাকো, সেই এক্সপেরিয়েন্স তোমার জানা আছে কিনা? অ্যাক্সিডেন্ট করলে ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে তোমার ব্যথা লাগে না লাগার পিছনে কারণটা কি জানো? ওই আতঙ্ক ভয়ের কারণে তোমার শরীরের মধ্যে এমন একটা হরমোন সেক্রেশন হয় যে হরমোনটা পেইন কিলার হিসেবে কাজ করে, কিন্তু ঠিকই আধা ঘন্টা পর ব্যথা শুরু হয়ে যায়। তার মানে এই শরীরটা চলছে আসলে
হরমোনাল সেক্রেশনের উপর। এটার ব্যালেন্স ট্যালেন্স সবকিছু নিয়ন্ত্রিত হয় সেটাই। মোট কথা তুমি প্রকৃতি থেকে যা কিছু নিচ্ছ, পাচ্ছ, দেখছো, তার উপর তোমার একটা ভাবনা তৈরি হয়। ওই ভাবনার কারণে তোমার প্যাটার্নটা তুমি আসলে কি করবা না করবা। এই জন্য সবসময় আমরা বলে থাকি যে সবসময় পজিটিভ মানুষের সাথে থাকলে তোমার মাথাটা পজিটিভ থাকবে, ভালো এনভায়রনমেন্টে থাকলে তোমার মাথাটা ভালো থাকবে এবং তোমার সেই মাথাতে ভালো কাজ হবে। তো যাই হোক, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখবার চেষ্টা করলো যে আসলে এই ইঞ্জিন নামক শরীরটা কখন ভালো কাজ করে, কখন খারাপ কাজ করে, এই জিনিসটা আমাদের দেখা প্রয়োজন। একদল ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে 40 জন বিজ্ঞানী শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস সেট করে রাখলো, রেখে পরীক্ষা করার চেষ্টা করলো যে কখন কোনটা কিভাবে রেসপন্স করছে। এটা খেয়াল করে দেখো, তোমরা খাবার খাও না? দেখো, আমি বলবার চেষ্টা করছি যে তোমার রুটিনটা অ্যাকচুয়ালি কেমন, তোমার রুটিনটা অ্যাকচুয়ালি কেমন। বিজ্ঞানীরা বলছে রাত্রি 8টার পরে এই যে আমাদের গাট মাইক্রো স্টমাকের ভেতরে যারা কাজ কাম করে তারা কাজ করে। তার মানে কি, রাত্রি 8টার পরে তুমি যদি খাওয়া দাওয়া করো, সেই খাওয়া কি প্রপারলি ডাইজেশন হবে না? যদি প্রপারলি ডাইজেশন না হয়, মজার ব্যাপার কি জানো, এক স্টমাকেরই ইনডাইজেশনের জন্য মানুষের কমপক্ষে 40 ধরনের অসুখ হতে পারে। ও বলি, তুমি যদি পড়তে চাও কিন্তু মাথা ঝিমঝিম করছে, ভাল লাগে না, ভাল লাগে না, অশান্তি অশান্তি লাগছে, অস্থির অস্থির লাগছে, চোখ জ্বালা পোড়া করছে, হ্যাঁ, পেট ব্যথা করছে, তোমার কি পড়া হবে? আরে তোমরা তো একটা লম্বা রেসে আছো, তাই কিনা? এই রেসে যার যত বেশি স্ট্যামিনা, যে যত বেশি স্ট্যামিনা সহকারে জার্নির সাথে নিজেকে ধরে রাখতে পারবে, সেই না ভালো করবে। এখন খেয়াল করে দেখো তোমার রুটিন, এই খাওয়া দাওয়া নিয়ে তোমার রুটিন কতটা এলোমেলো। রাতে খাবার খাওয়া কয়টায়? 10টা, 11টা, 12টা। কিন্তু মজার ব্যাপার হলো যে রাতের খাবার বলা হচ্ছে স্টমাকটাই 8টা পরে কাজ করে। ধরো তুমি একটা অফিসে জব করো, সেই অফিসের টাইমটা হলো সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন 10টার সময় তোমার বস তোমাকে ডেকে পাঠালো, ও বলি ভালো লাগবে আসতে? একদিন না হয় আসলাম, আবার আরেকদিন, আবার আরেকদিন, এরকম দিনের পর দিন। তখন তোমরা কি করবা? হট্টগোল শুরু করে দিবা না? শৃঙ্খলা নষ্ট হবে না? এই যখন শৃঙ্খলা নষ্ট মানে ইনডাইজেশন, আর ইনডাইজেশন মানে এতগুলো অসুখ, আর অসুখ মানে পড়াশোনার স্পয়েল। তার মানে কি, আমার শরীর যখন যেটা চায় সেটা দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ, জ্ঞানের কাজ। তোমরা কখনো এগুলো চিন্তা করেছো? দেখো খেয়াল করে, সায়েন্স বলছে এবং ধর্মীয় সেন্টিমেন্টেরও কথা তাই। দেখো, আগের মানুষ বলতো তোমাদের ফুডিং হ্যাবিটটা কত রং হ্যাবিট, যে সকালে খাও সবচেয়ে বেশি মানে রাজার মতো, দুপুরে খাও রাজপুত্রের মতো মানে বেছে বেছে, আর সন্ধ্যায় খাও প্রজার মতো, পারলে খাও না পারলে না খাও। ও মেয়ে, তোমার রুটিন কি? হ্যাঁ, সকালে নাস্তা করো সামান্য একটু, পাইলে খাও না পাইলে না খাও, দুপুরে একটু ভারী খাও, একটু বেশি খাও, আর রাতে সবচেয়ে বেশি। ও মেয়ে বলো তো, তাহলে তুমি শরীরের সাথে ইনজাস্টিস করছো কি করছো না? এই যে ইনজাস্টিস করছো, এই অবস্থায় এই শরীরটাকে তোমাকে পজিটিভ রেসপন্স দিবে? দেওয়া উচিত? এই যে সারাক্ষণ বলো পড়া ভালো লাগে না, পড়া মাথার মধ্যে ঢোকে না, হ্যাঁ, পড়তে ইচ্ছে করে না, তোমরা কখনো ভেবে দেখেছো যে ইচ্ছা যে করে না, পড়াটা থাকে কোথায়? মাথায়, ব্রেনে, রাইট? ব্রেনে হাইপোথ্যালামাস থেকে, হ্যাঁ, যেখান থেকে হ্যাঁ পড়াশোনার চিন্তা চেতনা। এখন খেয়াল করে দেখো, এই ব্রেনে তো নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, একটা সিস্টেম আছে, একটা খাবার আছে নাকি? এই ব্রেনের প্রধান খাবার কি জানো? সাধারণত শিক্ষকরা এসে বলে, এই পড়ো আর পড়ো, রাত দিন পড়ো, না পড়লে তোমার কোনো কিছু হবে না, পরিশ্রম না করলে তোমার একদম একদম একটাও পরিশ্রমী মানুষকে দেখি নাই তারা ফেল মারছে, এত বাবা মা কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে, রাত দিন পরিশ্রম করো। ও বুড়ি, তুমি পরিশ্রম করছো আর শরীর নষ্ট হচ্ছে, দুদিন পরে তো তুমি এই রেস থেকে শিখতে পড়বা। তোমাকে জানতে হবে যে ঠিক আছে পরিশ্রম করলাম, কিন্তু আমি উল্টা কথা বলি, আমি বলি ঘুমাও ঘুমাও ঘুমাও, কারণ আমি জানি তো ব্রেনে প্রধান খাবারের নাম হলো স্লিপ, ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম। এখন মজার ব্যাপার হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম, তাই স্যার বলেছে এই জন্য আমি সকাল মানে রাত্রি 10টায় ঘুমিয়ে পরের দিন 10টায় উঠবো, তাই তো নাকি? স্যার বলেছে পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, এখানে একটা বড় সমস্যা।
আচ্ছা একটা জিনিস বলো তো, রাতের ঘুম কোনদিন সারাদিন ঘুমিয়ে সেই ঘুম রিকভার করা গেছে? যায়। বরং তো শারীরিক ইমব্যালেন্স হয়, যে দিনে বেশি বেশি ঘুমাবে বা দীর্ঘ সময় ধরে ঘুমাবে তাকে শরীর ব্যথা। কখনো খেয়াল করে দেখছো এটা, যে শরীর ব্যথা করে, একটা অবসাদগ্রস্ততা, একটা কেমন একটা খারাপ লাগা নিজেকে তোমার উপর আলিঙ্গন করছে। এখন এ ব্যাপারেও ওই যে বললাম একদল বিজ্ঞানী মানুষকে নিয়ে রিসার্চ করলো। তার আগে একটা প্রশ্ন, আচ্ছা বুড়ি, তোমার যখন কি বলে এটাকে হাই, এই হাই উঠে তখন কি পড়তে ইচ্ছে করে? পড়া মাথার মধ্যে ঢুকে? পড়া মাথার মধ্যে ঢুকে না। বিজ্ঞানী কি বলছে জানো? রিসার্চ করে বিজ্ঞানীরা যে রাত্রি 9টার পরে আমাদের শরীরে এমন একটা হরমোন সেক্রেশন হয়, যে হরমোনের কাজই হলো তোমার মধ্যে ঘুমের উদ্বেগ সৃষ্টি করা। তোমার রুটিন কি? তুমি কি করছো? বলা হচ্ছে রাত্রি 11টার পরে মাথার মধ্যে এমন একটা হরমোন সেক্রেশন হয়, যে হরমোনের কাজই হলো সাউন্ড স্লিপ ইনশিওর করা। রাত্রি যখন 3টা বাজে তখন মাথার প্রত্যেকটা নিউরন আলো জ্বলার মতো একের পর এক জ্বলে 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 ওঠে। তার মানে সেই সময় ব্রেনটা সুপার পাওয়ারে থাকে। বিজ্ঞানীদের ধারণা ওই ভোরে, মানে রাত্রি 3টা থেকে 4টা বা 5টা, সর্বোচ্চ 6টা হতে পারে, এই সময়ে 1 ঘন্টা পড়া দিনের যে কোনো সময়ের 5 থেকে 8 ঘন্টার সমান। ওগুলি তোমার রুটিন কি? হ্যাঁ, তুমি কি করে ট্র্যাডিশনালি পড়াশোনা করেছো? খেয়াল করে দেখো, সায়েন্স বলছে একটা মানুষের সর্বোচ্চ কনসেন্ট্রেশন পড়াশোনার ক্ষেত্রে 30 থেকে 40 মিনিট। ও বলি, তুমি তো একবার পড়তে বসে, তুমি তো পড়ুয়া, একদম 6-7 ঘন্টা পড়েছো, 3 ঘন্টা পড়েছো মিনিমাম। তার মানে এই যে 40 মিনিট পরে তুমি যা কিছু পড়লা সেগুলো তো ভুলবা। 40 মিনিট যে হাই কনসেন্ট্রেশনে যা পড়েছো তাও তো ভুলবা। দেখেছো তুমি কতটা রং জায়গায় ছিলা? তার মানে কি দাঁড়ালো? যে আমার পড়াশোনার দরকার আছে, কিন্তু সর্বোচ্চ এক স্টেপে কতক্ষণ পড়তে পারি? 30 থেকে 40 মিনিট আমরা পড়তে পারি। তারপর আমার একটু অন্যান্য কাজ করলাম, একটু ব্যায়াম করলাম, একটু পানি টানি খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু গুনগুন করে গান গাইলাম, নিজেকে একটু রিল্যাক্স করলাম, চোখে মুখে একটু পানি ছিটিয়ে দিলাম, আবার ফ্রেশ হলাম, আবার পুরো কনসেন্ট্রেশন নিয়ে আসলাম, আবারও 30 থেকে 40 মিনিট পড়লাম, আবার এরকম ব্রেক দিয়ে 3 সেটিংয়ে সকালবেলা ভোরে 2 ঘন্টা পড়লাম। এইবার তুমি, তোমার বান্ধবীরা যারা রাত্রি 12টার সময় ঘুমায়, তোমাকে দেখলেও তুমি 9টার সময় ঘুমাতে গেছো। এবার তুমি এই 3 ঘন্টা শেষ করবার পরে যদি একটু টায়ার্ড লাগে, একটু আর একটু শুই, কেবল শুতে যাচ্ছ আর কেবল উঠতেছে, উঠে ওর মনে মনে ভাবতেছে, বলতেছে তোমাকে যে শালা রাতে অর্লি ঘুমাইছে, এখনো ঘুমাচ্ছে, আর তুমি মনে মনে হাসি দিয়ে বলো যে তুমি এখন টেনশন করো। হ্যাঁ, কারণ ও সারাদিন পড়েও তোমার সমান পড়া মাথায় রাখতে পারবে না। দেখেছো তোমার রুটিনটা কেমন এলোমেলো ছিল? আমি যেটা বলছিলাম যে মানুষের এই যে ব্রেনকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া প্রয়োজন, তা হলো পর্যাপ্ত ঘুম। আল্লাহ বলেছেন তার কোরআনে যে আমি দিনকে সৃষ্টি করেছি মানুষের পরিশ্রমের জন্য, আর রাতকে কি করার জন্য? বিশ্রামের জন্য। হ্যাঁ, রিলিজিয়ন এবং সায়েন্সের একটা সমন্বয়। হ্যাঁ, অথচ দেখো খেয়াল করে, এজন্য সম্ভবত আল্লাহ পাক জ্ঞানী মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করত। ওই তো শোনো নাই, আমার ধর্ম রক্ষার্থে একটা শহীদের রক্তের চাইতেও একজন বিদ্বান ব্যক্তির কলমের কালি অধিক শ্রেয়, কিংবা সারা রাত ধরে কেউ নফল নামাজ পড়ছে তার চাইতেও একজন বিদ্বান ব্যক্তির ঘুম শ্রেয়। অপরি বিদ্বানকে কেউ দাওয়াত করলো খাবারের জন্য, একদম গলা পর্যন্ত খাইছে, যা মদহজম হয়েছে কি বিদ্বান জ্ঞানী। হ্যাঁ, খাওয়া তো রেস্ট্রিকশন আছে, একটা লিমিটেশনস আছে। তুমি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এসব স্টুডেন্ট লাইফে আমার টোটালি হাইলি প্রোহিবিটেড। নো ফাস্ট ফুড, নো জাঙ্ক ফুড। হজম হইতে সময় লাগে কয়েক ঘন্টা ধরে, যখন হজম হতে সময় লাগে তার মানে ওখানে কি লোকজন যা কাজ করে না। তোমার টোটাল শক্তির যদি একটা বড় অংশ স্টমাকে গিয়ে, এই ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে, তার তোমার মাথা ঠিক মতো কাজ করবে?
এখন তুমি হাই উঠলেও পড়তে বসছো, খাবার ইমিডিয়েট পরেও পড়তে বসতেছো, ওই পড়া কোনো কাজে দিবে? হ্যাঁ, তুমি ঘুম ধরলেও পড়তেছো, এই পড়া তোমার কোনো কাজে দিবে? হ্যাঁ, এই যে খেয়াল করো, তোমরা মোবাইল চালাও, তোমরা কি জানো 5 মিনিট মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে পরবর্তী 2 থেকে 3 ঘন্টা তোমার মাথা গরম থাকবে। তুমি যতই পড়া ঠেলে ঢোকানোর চেষ্টা করো না কেন, ও ঢুকলেও টেম্পোরারি মেমোরি থেকে আউট হয়ে যাবে। তখন চোখ জ্বালা পড়া, এই হলো সেই হলো, নানান সমস্যা। আর তোমরা ফোন দেখতে দেখতে ঘুমাও। ওই যে মাথা গরম থাকে, ওই ঘুমেও মাথা ব্যস্ত থাকে, যে সকালে আরো ঘুমালেও মাথার ব্যস্ততা কমতেছে না। অথচ মাথার কুল না থাকলে, তুমি শান্ত না থাকলে তোমার মধ্যে কখনো পড়া ঢুকবে? যেটা বলছিলাম, তার মানে সাফিসিয়েন্ট ঘুম ইনশিওর করবার জন্য তোমার ফোনের ব্যবহারের মধ্যে লিমিটেশন আনতে হবে। যে আমি ফোন একটা নির্দিষ্ট সময় ইউজ করব। আর নির্দিষ্ট সময় কখন? তুমি যদি সকালে উঠে নির্দিষ্ট সময় স্যার বলছে, আগে ফোনের দিকে তাকালাম, একটু রেস্টের পরে সবচেয়ে বড় রে যদি তোমার চোখে ঢুকে, চোখের অবস্থা থাকবে? তোমরা খেয়াল করে দেখবা, যারা সকালেই ফোন দেখো, যে সারা রাতে ওই যে বাবুরা জানুরা কি SMS করছে দেখতে হবে, সর্বনাশ। ও দেখতে গিয়ে আধা ঘন্টা চলে গেল, চোখের 12টা বেজে গেল। হ্যাঁ, একটা চোখের তোমার সমস্যা হইলে কয়েক ধরনের, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ভালো লাগে না, এলোমেলো ব্যাপার, এরকম যন্ত্রণা শুরু হয়ে যাবে। তুমি পড়াশোনা করে তখন কি কোনো ফায়দা পাবা? তার মানে দাঁড়ালো হলো, ফোন ইউজ করাটা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর 1 ঘন্টা আমি সময় রাখবো সারা দিনের জন্য। ফ্যামিলিকে বলে দেবো, ধরো তুমি পড়তে বসেছো, খুব পড়ছো 20 মিনিট ধরে, খুব গুরুত্ব দিয়ে, হঠাৎ করে ক্রিং করে একটা নোটিফিকেশন দেখে উঠলো, তুমি দাম করে এখানে তাকালা। সত্য করে বলো তো বাবা, এই যে 20 মিনিট ধরে পড়েছো, এই একটা পড়া তোমার মাথার মধ্যে থাকবে? শুধু একটা ক্রিং করে নোটিফিকেশন মারার কারণে? তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখো। তার মানে ফোন কি করা উচিত, আজকে আমি শুধু আলোচনা করবো এবং তোমাদের উপর আমি ছেড়ে দেবো যে তোমার রুটিন কেমন করে সাজানো উচিত, কখন ঘুমানো উচিত, কখন খাওয়া উচিত, কি করা উচিত। যাই হোক, আমি বলছিলাম ব্রেনের অ্যাক্টিভিটিস নিয়ে। ব্রেনকে সুস্থ রাখতে চাইলে আমি বলবো তোমরা পর্যাপ্ত পরিমাণে আগে ঘুমাবে, এবং সেই ঘুম রাত্রি 9টা থেকে ভোর 3টা পর্যন্ত যেন হয়। তাহলে কয় ঘন্টা হবে? এই বয়সে, তোমাদের বয়স এখন 20-21, এই বয়সে পর্যাপ্ত ঘুম মানে কয় ঘন্টা বলো তো? 6 থেকে 7 ঘন্টা ধরলাম। দেখো 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা হলো। এরপর তুমি যদি মনে করো সকালে 3 ঘন্টা যেহেতু জেগেছো, আমি আরো আধা ঘন্টা ঘুমাবো, কিংবা আরো 1 ঘন্টা ঘুমাবো 8টার পরে, নাহলে প্রয়োজনে ঘুমাও। তুমি যদি মনে করো দুপুরে আমি 1 ঘন্টা ঘুমানো দরকার, আরে তুমি ঘুমাও। তোমার বিকেলে 1 ঘন্টা ঘুমানো দরকার, তুমি ঘুমাও। তুমি 10 ঘন্টা ঘুমাও, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই মাঝে মাঝে নিজেকে ফ্রেশ রেখে পড়াশোনা করে আবার তুমি রেস্ট নাও, ব্রেনকে শান্ত রাখো। তাতে করে কয়েকটা জিনিস থেকে তুমি রক্ষা পাবা। এই যে দেখো, তোমরা ম্যাক্সিমাম রায় ফ্রি আসো মানে আড্ডা শুরু করে দাও। আড্ডা মানে কারো না কারো ব্যাপারে সমালোচনা। তোমরা কি জানো, জেনার চাইতো মারাত্মক পাপের নাম হলো এই গীবত, সমালোচনা। তার মানে কি, আড্ডা কমে গেল, তোমার জন্য এটা ভালো হলো। এখন তুমি কারো সমালোচনা করেছো, আমার জন্য খুব খারাপ, ও যদি জানতে পারে তাহলে তোমাকে কি বলবে? একই জিনিস রিপ্লে দিবে, তুমিও খারাপ, লাগলো গন্ডগোল, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হলো, তোমার প্রেশার বাড়লো, পড়াশোনা গেল। এই জন্য কি করা উচিত, রুটিন কি করা উচিত, আমি শুধু এই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই। আমার বিশ্বাস যে ক্লাস শেষ হওয়ার পরে যারা সত্যিকারের যে আমার জীবনকে গোছানো প্রয়োজন, তারা তোমার রুটিনটা তোমার মতো করে তুমি তৈরি করবা। এই যে খেয়াল করে দেখো, ব্রেনের আরেকটা উল্লেখযোগ্য খাবারের নাম হলো সাফিসিয়েন্ট অক্সিজেন। এখন তুমি হয়তো বলবা, স্যার আমরা তো অক্সিজেন প্রতিদিন নেই, এই যে এখানে বসে আছি, মিনিটে 17 থেকে 20 বার আমি তো অক্সিজেন নিচ্ছি। কিন্তু বিশ্বাস করো বুড়ি, স্বাভাবিক অবস্থায় তোমার লাং 60% কাজ করছে, 60% কাজ করছে। তার মানে এই লাং, দেখো তো, সবাই মিলে একটু কাজ করো তো, একদম বন্ধ করে নিঃশ্বাস নাও তো, পেট ভরে নিঃশ্বাস নাও, একদম পুরোটা, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো, আবার নাও, সবাই নাও, একজন লম্বা করে নিঃশ্বাস নাও,
আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। আবার নাও, লম্বা করে নিঃশ্বাস নাও। এবার আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিঃশ্বাস নিতে নিতে ভাবো প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি তোমার শরীরে প্রবেশ করছে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ভাবো শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। নাও, আবার নিঃশ্বাস নাও, লম্বা করে নিঃশ্বাস নাও। এই সোজা হয়ে বসো, লম্বা করে নিঃশ্বাস নাও, একদম লাং ভর্তি। এবার আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। ও বুড়ি, তুমি কি জানো যদি এভাবে এক সেটিং এ 10 বার করে নিঃশ্বাস নেও এবং নিঃশ্বাস ছাড়ো এবং দিনে কমপক্ষে 10 বার এই নিঃশ্বাস প্র্যাকটিস করো, দম প্র্যাকটিস করো, তাহলে তোমার শারীরিক ইমিউনিটি 60 থেকে বেড়ে 100% হবে। এই যে সামান্য কারণে জ্বর আসে, সামান্য কারণে মাথা ঘোরায়, সামান্য কারণে স্ট্যামিনা নষ্ট, একদম হাই ওঠে, দুর্বল লাগে, এই লাগে সেই লাগে, মাথা কাজ করে না, বিশ্বাস করো তোমার এই দম প্র্যাকটিসের অভাবে, অক্সিজেনের অভাবে। ও বলে তুমি তো 12 ক্লাস শেষ করেছো তোমার নিজের সুস্থতার জন্য, এই ইঞ্জিনকে ভালো রাখার জন্য, তোমার একটা সুস্থ মনের জন্য তুমি কি কাজ করেছো? কখনো কোনো কাজ করেছো? কোনো কাজ করো নাই। আমি এই জন্য তোমাকে বলছি যে তোমার পড়াশোনা শুরুর আগে তোমার একটা বেসিক রুটিন দরকার, একটা শিক্ষিত কৌশলী একটা সিস্টেম দরকার, যে সিস্টেম তোমাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় লম্বা রেসে অংশগ্রহণ করবার জন্য তোমাকে সহযোগিতা করবে। বুড়ি জানো ব্রেনের আরেকটা উল্লেখযোগ্য খাবারের নাম হলো পানি, ঠিক আছে? আমরা খেয়াল করে দেখো, তোমরা তো স্টুডেন্ট, প্রত্যেকের একটা করে ব্যাগে একটা করে পানির বোতল থাকা প্রয়োজন ছিল, ওই আছে নাই? তুমি বাইরে থেকে ঘুরে আসলা, ঘুরে আসবার পরে চোখ মুখ ধুলে কেমন লাগে? ফ্রেশ লাগে। তুমি গোসল করার পর কেমন লাগে? ফ্রেশ লাগে, ফ্রেশ লাগে। তুমি দুদিন গোসল না করলে কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে না খারাপ লাগে? এই যে তোমরা মেয়েরা এত প্রসাধনী ইউজ করো, বিশ্বাস করো তুমি যদি দিনে 10 বার এই কাঁচা পানি দিয়ে রিনসিং করো, চোখ মুখ বারবার ধাও, তোমার লাবণ্যতা বহু গুণে বৃদ্ধি পাবে। তোমার জীবনে পানির ব্যবহার বাড়াতে হবে। এটা শীত আসতেছে, দেখো ম্যাক্সিমাম অনেক মেয়ে আছে 5-7 দিন গোসলই করতে। হ্যাঁ, এটা সত্য, একদমই সত্য। হ্যাঁ, মানে ওরা জানেই না ট্র্যাডিশন। এই দেখো সবাই ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছি। হ্যাঁ বলি, তোমরা না সেরা হওয়ার জন্য এসছো, সেরা হওয়ার জন্য তো সেরা ভাবে নিজেকে দেখতে হবে নাকি? সেভাবে তো ভাবতে হবে। সেই ভাবনা চিন্তা তোমাদের মধ্যে নাই, এই জন্য তো তোমরা অর্ডিনারি। সামনে হয়েছে ঘুমাচ্ছে, চোখ মিটমিট করছে, মানে দুর্বল। দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তুমি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এমনি ঠিক হয়ে যাবে। এখন বিষয়টা হলো পানির ব্যবহার 100% বাড়াতে হবে। একটা জিনিস বলো তো বলি, যেদিন তুমি নতুন পোশাক পরো কেমন লাগে? কেন ভালো লাগে? জানি না স্যার, এই তো জানি না স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই জন্য বলা হচ্ছে পরিচ্ছন্নতা এটা একটা ইমানের যেমন অঙ্গ, তোমাকে সুস্থ রাখার জন্য পরিচ্ছন্নতা যে এত ইম্পর্টেন্ট, প্রয়োজনে সস্তায় হলেও বেশি বেশি পোশাক রাখবা। স্যার বলছে এটা যেন একটা কেচে দিয়ে রোদে শুকিয়ে সেটা আবার পরা যায়। ছেলেরা বুঝতে পেরেছো কি? তোমার বিশেষ করে ইনার ক্লথটা বেশি করে রাখবা, গেঞ্জি করে থাকো, যাতে করে প্রত্যেক বাড়িতে পরা যায়। দেখো বাবা, তোমাদের মূল ডিউটিটা কি? পড়াশোনা। তার মানে কি, মূল ডিউটি যদি পড়াশোনা হয়, তাহলে পড়াশোনার জন্য একটা স্বচ্ছ সুন্দর মানসিকতা, সুন্দর একটা মন, যেখানে টেনশন নাই, অন্য কোনো ঝুটঝামেলা নাই, তাহলে ওই মন থাকলে না তোমার পড়ার মনোযোগ হবে। এখানে যত ভালো শিক্ষকই দেওয়া হোক না কেন, আজ আমার মন ভালো নেই, তোমার যদি এরকম মন ভালো না থাকে, ওই শিক্ষকের কোনো কথা তোমার ভালো লাগবে নাকি? মনে হবে খুবই বোরিং লাগছে, হ্যাঁ ডিস্টার্ব লাগছে, স্যার একটু ছেড়ে দেন চলে যায়। অথচ তোমার বাবা মা তোমার জন্য কিভাবে যোগান দিচ্ছে বলি, কখনো কি খেয়াল করছো কিভাবে যোগান দিচ্ছে? কখনো তো খেয়াল করোনি। তুমি তো এখানে আরামে আরামে বসে আছো, হ্যাঁ
ঠিক এই সময় তোমার বাবা হয়তো মাঠে ঘাটে কাজ করছে। একবার চোখ বন্ধ করে দেখো তো, তুমি দেখো ইনভিজিবল হয়ে যে তোমার বাবার গা থেকে ঘাম ঝরছে, একদম টকটক করে পানি পড়ছে। তোমার বাবাকে গিয়ে কেউ জিজ্ঞাসা করছে, ও ভাই, এই যে এত ক্লান্ত পরিশ্রম করছেন, কার জন্য করছেন? তোমার বাবা ঘাম মুছতে মুছতে বলছে যে আমার মেয়ের জন্য। আমার মেয়ে শহরে আছে, পড়াশোনা করছে, তার খরচ দেওয়ার জন্য। ও বুড়ি, তুমি তো 12 ক্লাস পর্যন্ত পড়া শেষ করেছো, রাইট? 12 ক্লাস পর্যন্ত পড়া শেষ করেছো। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, যে বাবা তোমার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, যে বাবা কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ করতে পারেনি, খালি অভিযোগ শুনে যাচ্ছে, তোমাকে টাকা দেওয়ার জন্য অন্যের কাছে হাত পাতে, ও ভাই দেন না, একটু ধার দেন, আমি শোধ করে দিব, দেন না ভাই। তারা অ্যাভয়েড করছে আত্মীয় স্বজন, কারণ গেলে তো টাকা ধার যাবে। এই লজ্জাটাকে উপেক্ষা করে ঠিক তোমার জন্য ধার ধার করে তোমাকে যোগান দিচ্ছে। ওপরে তুমি দেখোনি, পুরো প্রতিবেশী তোমাকে সমালোচনা করছে, তোমার মা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, হ্যাঁ, কিভাবে তোমার জন্য কাজ করছে। ও মেয়ে, এ বাবা মার এই কষ্টার্জিত টাকা তোমার কাছে পাঠানো হচ্ছে, সে টাকার সৎ ব্যবহার কি আড্ডা মেরে নষ্ট করা উচিত? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে অবাক লাগে এবং আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ও বুড়ি, তোমার যদি যদি সত্যি ইমোশন থেকে থাকে, ধরো ছিল, তুমি লাস্ট 6 মাসেও যে বাবা মা তিলে তিলে নিজেকে নিঃশেষ করে তোমাদের জন্য কাজ করছে, এই মাকে কিংবা এই বাবাকে একবার শক্ত করে জড়িয়ে ধরে বলতে পেরেছো, মা তোমাকে খুব মিস করি? বলতে পেরেছো? বাবাকে বলতে পেরেছো, ও বাবা, তুমি তোমার জন্য অনেক কষ্ট করছো, বাবা তুমি ভালো আছো তো? বলতে পেরেছো? তা তুমি কিসের মেয়ে, তুমি কিসের মানুষ? আরে তুমি তো এখনই পথভ্রষ্ট। 12টা বছর তুমি পড়াশোনা করলা, শেষ করে এসেও এই বয়সেও অর্ধেক পড়াশোনা শেষ করে বা তার চেয়ে বেশি পড়াশোনা শেষ করে তুমি তোমার বাবার ইমোশনকে কখনো দামই দাওনি। তো তোমাকে দিয়ে ভালো কিছু কি আশা করা যায়? আমি জানি না যে তোমরা কিভাবে দেখো। আমার মাঝে মাঝে আফসোস হয় এবং মনে হয় যে যাদের জীবনে এই কষ্ট ফিল করবার মানসিকতা আছে, সেই অনুভূতিটা আছে, তারা না নিজেকে কখনো এলোমেলো ভাবে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে না। তারা সিরিয়াস থাকে, তারা সিরিয়াস ভাবে ডিসিশন নেয় যে এখন থেকে আমি আমার রুটিন চেঞ্জ করে ফেললাম, যে কোনো মূল্যে আমাকে সফল হইতেই হবে, আমাকে ভালো কিছু করতেই হবে। আমি একদমই বলছি না যে তুমি নার্সিং এ চান্স পেলে সফল হবে, কিন্তু ওই উদ্দেশ্য তো এখন এসেছো এবং সেই উদ্দেশ্য পারা উচিত। অন্য 5 জন পারলে তুমি কেন পারবা না? অন্যরা সফল হতে পারলে তোমার কেন সফল হওয়া সম্ভব না? সম্ভব না কেন জানো বলি? তোমরা হয়তো মনে করো যে শিক্ষকরাই আমাদেরকে ভালো করে পড়িয়ে চান্স পাইয়ে দিবে, কিন্তু বিশ্বাস করো একটা শিক্ষকেরও সে ক্ষমতা নাই যে তোমাকে চান্স পাইয়ে দেওয়ার, মানে কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত তুমি ডিসিশন না নিবা যে আমার ভালো কিছু করা দরকার। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ব্রেনকে সুস্থ রাখার জন্য ব্রেনকে আসলে কুল রাখতে হবে, তা না হলে তুমি কোনোদিনই ভালো কিছু করতে পারবা না। ব্রেনের আর একটা ইম্পর্টেন্ট সাইড আছে, যে সাইড ব্রেনকে প্রমোট করে, সুস্থ রাখে, ইফেক্টিভ বানায়, তা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি কখনো ফিজিক্যাল এক্সারসাইজ করছো? কখনো করছো? আরে না করলে কেমন করে তোমার শরীরটা সুস্থভাবে তোমাকে রেসপন্স করবে? এটা কি খুব কঠিন? খুব কঠিন? হ্যাঁ, এটা খুব কঠিন। কঠিন। ওই যে বললাম 30 মিনিট 40 মিনিট পড়ো, তারপরে সময় পেলে দম প্র্যাকটিস করো, অক্সিজেন নেওয়া হলো, পারলে একটু হাঁটাহাঁটি করো, পারলে একটু গুনগুন করে গান গাও, প্রবলেম কি? হ্যাঁ, পাগল মোহন রে মন কেন এত কথা বলে? হ্যাঁ, গান গাইলেও
ব্রেনটা শান্ত হয়। দেখবা বড় বড় অপারেশনে বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা মৃদু সুরে গান দিয়ে কাজ করে। ইউটিউবে দেখবা, বিভিন্ন ভিডিওতে দেখবা, একটু একটু করে গান শুনলে ব্রেন গুলা যেন গুছানো হয়, সে চমৎকার করে কাজ করতে পারে। এখন তো গেল, মনে করো এই যে কিছুটা তোমার তোমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবার আমি কিছু রিলিজিয়ান সেন্টিমেন্টকে একটু কানেক্ট করি তো এখানে। হ্যাঁ, এই যে তোমাদের অ্যান্সার কিন্তু আমি দিচ্ছি, খেয়াল রেখো যে আমার পড়া মনে থাকে না। পড়া কেন মনে থাকে না? ও বুড়ি, তুমি যদি রেগে থাকো তোমার পড়া মনে থাকবে, তাহলে রাগা যাবে না। হ্যাঁ, মানে রাগী মানুষকে কেউ পছন্দ করে? হ্যাঁ, দেখো একসাথে কতগুলো কথা। আমাদের কোরআন মাজিদের একটা ব্যাপার স্যাপার আছে এরকম, কোরআন মাজিদের মাধ্যমে আল্লাহ বলতেছে যে মানুষটা আমার ইনস্ট্রাকশন ফলো করবে তার সমৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। তার মানে কি, ওনার ইনস্ট্রাকশন কি কি জানা দরকার। হ্যাঁ, উনি কি ইনস্ট্রাকশন করছে তুমি একটু দেখো তো, খেয়াল করে দেখো যে ওনার ইনস্ট্রাকশন গুলো কোথায়। কোরআনে তোমরা পারলে বাংলা অর্থ সহ কোরআন পড়ো, যদি অনেক সময় হয়তো মিসগাইড হতে পারে, কিন্তু বেসিকটা তোমরা বুঝতে পারবা। কোরআনের মূল ভাষা আর আমাদের ট্র্যাডিশনাল ধর্মটার মধ্যে একটু কনফ্লিক্ট আছে, আমি পড়ে বুঝেছি। আসলে যে শিক্ষিত মানুষ সে রিলিজিয়াস। যে শিক্ষিত মানুষ সে কি কখনো রাখবে? যে শিক্ষিত মানুষ সে কখনো অহংকার করবে? যে শিক্ষিত মানুষ কেউ বিপদে পড়লে তাকে অসহযোগিতা করবে? তার মানে সহযোগিতা করবে। যে শিক্ষিত মানুষ সে কি অভদ্র হবে? তার মানে সে ভদ্র। সে আচরণে কি নম্র? সে কখনো মিথ্যা বলবে? মিথ্যা বলবে না। তার কাছে কোনো কিছু আমানত রাখলা, সে কি আমানত নষ্ট করে দিবে? কেউ বিপদে পড়লো, তাকে অর্থনৈতিক দান করলো, যেটাকে আমরা জাকাত বলি, হ্যাঁ, সেটা করবে না করবে না? নিঃসন্দেহে করবে, জাকাত দিবে। আচ্ছা, যে মানুষ শিক্ষিত সে মানুষটা কি কখনো ন্যায় বিচার করবে না, এরকম ধারণা করবে? তার মানে কি, সে ন্যায় বিচার করবে, রাইট? যে শিক্ষিত তার কাছে গোপন কথা বলেছো এক্সপোজ করবে, তার মানে তোমার গোপনীয়তাকে রক্ষা করবে। যে শিক্ষিত মানুষ সে কখনো লোভী হবে, হ্যাঁ, যে আমার বেশি বেশি চাই? যে শিক্ষিত মানুষ সে কখনো অন্যের হক মেরে খাবে? মেরে খাবে? মেরে খাবে না। যে শিক্ষিত মানুষ হক নষ্ট করবে না। যে শিক্ষিত মানুষ নিশ্চয়ই সে সকলের কল্যাণ হয় এরকম কাজ করবে। খেয়াল করে দেখো, হাতে গোনা কয়েকটা জিনিস: সহযোগিতামূলক আচরণ, নম্রতা, ভদ্রতা। আচ্ছা, যে শিক্ষিত মানুষ সে কখনো অলস হতে পারে? তার মানে অলস না। তার মানে কি, উল্টা কি, পরিশ্রমী। হ্যাঁ, নিশ্চয়ই পরিশ্রমী। এখন খেয়াল করে দেখো তো, কারো অন্যায় করছে না, সবার উপকার করছে, পরিশ্রমী, নিজের হেলথ ব্যাপারে সচেতন, রাইট? সামাজিক ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য, কারণ সে ন্যায় বিচারক, অন্যের সমালোচনা করে না, বরং সহযোগিতা করে, বরং প্রশংসা করে। এই লোককে কেউ পছন্দ করবে না? এরকম একটা সামগ্রিক ক্যারেক্টার। যে শিক্ষিত মানুষ সে সুক্রিয়া করবে কি করবে না? সুক্রিয়া করবে। তার মধ্যে সুক্রিয়া আছে, হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ, এই তো, এই কানেকশন সব নিবে তো। এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই যে মানুষজন, এই যে মানুষটা হলো, বিশ্বাস করো এখানে যা কিছু আছে
সত্য হলো এটাই যে কোরআনের মেইন ইনস্ট্রাকশন হলো এটা। ধরো একটু 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 অন্যরকম, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে নদীর ধারে বেড়াতে গেছো, আশেপাশে একটা টুকা এসে তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার হাজবেন্ড, এখানে কেন, এই সেই কান্দরে উঠে বস কর, এ তো অন্যায়। কিন্তু তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড একটু ভীতু, কান ধরে উঠা বসা করছে, তোমার কি ভালো লাগবে? তার মানে কি, যে শিক্ষিত মানুষ সে সাহসী কিনা, সাহসী সাহসী। তুমি একটা ওয়াদা করলাম, আজকে ওয়াদা করলাম যে স্যার আমি আমার জীবনে বেটারমেন্টের জন্য সবচেয়ে স্মার্ট একটা রুটিন তৈরি করব, সেটা ফলো করব, নিজেকে সুস্থ রাখবো, তারপর বারবারই পড়ব, রিভিশন। এবং আমি বুঝে ফেলেছি মাথাটাকে কাজে লাগাতে চাইলে মাথাটাকে ঠান্ডা রাখা প্রয়োজন, সেই অনুপাতে আমি কাজ করব। এই বলে তুমি রুমে গেছো, কারণ ডিসিশন নিয়েছো সন্ধ্যার পরে আর খাবা না। এখন রাত্রি 9টার দিকে একটা বান্ধবী এসে বলতেছে যে এই তোর জন্য আমি একটা বার্গার নিয়ে আসছি। ও বলি, তুমি কি আবদার ফেলে দিতে পারবা? হ্যাঁ, ফেলে দিতে পারবো না। তাহলে কি হলো, তুমি প্রতিশ্রুতি রাখতে পারলা? কিন্তু যে শিক্ষিত মানুষ মনে মনে ডিসিশন নিয়েছে যে এই সময় এটা খাওয়া তো আমার নিজের স্টমাকের ক্ষতি করা, সুতরাং ইনিয়ে বিনিয়ে তাকে বুঝিয়ে ব্যাপারটাকে অ্যাভয়েড করবো, যে দেখো বোন আমার আসলে স্টমাকে একটু সমস্যা, আমি যদি খাই আমার অ্যাসিডিটি বাড়বে, তুমি আমাকে ভালোবেসে দিচ্ছ কিন্তু এটা খাইলে আমার প্রবলেম হবে, তুমি তো আমার ভালো চাও, তো তুমি কি চাও যে আমি অসুস্থ হয়ে পড়ি? আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে মিস করে নিয়ে এসেছো, কিন্তু আমি আসলে খেতে চাই না, অন্য কাউকে দাও। রাইট? খেয়াল করে দেখো ম্যাক্সিমামদের মধ্যে এই মানসিকতা কি আছে? যদি না থাকে তাহলে তুমি ভালো ছাত্র, তাহলে তুমি বাবা মার ইমোশনকে প্রায়োরিটি দেওয়া মানুষ। সবাই ধরেছে তুমি রুটিন করেছো যে আমি আমি 8টার সময় ঘুমাবো, 9টার সময় ঘুমাবো, অন্যরা জেগে আছে, তুমি ভাবছো সামাজিকতার জন্য আবারও জেগে থাকা দরকার। ও বলি, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারলা? তার মানে কি, কোনো না কোনো রাস্তা বাইর করতে হবে।